ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগত। আপনারা জানেন অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে 5 মাস পার করে ফেলেছে। নির্বাচনের বিষয়টি জোরে সোরে উঠে আসতে শুরু করেছে। রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে, বিশেষত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলছে। আজও মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি সংবাদ সম্মেলন করে কথা বলেছেন এই বিষয়ে। আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তার সঙ্গে নির্বাচন কেমন হবে, কবে হবে, কোন পদ্ধতিতে হবে সে বিষয়ে আমাদের সঙ্গে কথা বলার জন্য আজ আছেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের প্রধান বার্তা সম্পাদক তানভীর সোহেল। তো তানভীর সোহেল, আপনাকে স্বাগত। আপনার কাছে প্রথম যেটা জানতে চাইবো যে এখনই যেটা আমরা বলছিলাম যে নির্বাচনের বিষয়টি জোরে সোরে উঠে আসছে। প্রধান উপদেষ্টা একটা সময়সীমা বেঁধে দিয়েছেন, বা উনি জানিয়েছিলেন, বেঁধে দিয়েছেন বলো না, তবে উনি কোন নির্বাচন সেটা বলেননি। দ্বিতীয়, যে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত রাতে তাদের স্থায়ী কমিটির বৈঠকের বিষয়টি কিন্তু একদম পরিষ্কারভাবে সংবাদ সম্মেলন করে জানিয়েছেন। এর মধ্যে জামাত নেতা ডাক্তার তাহের তিনিও কিন্তু একটা যে এবছরের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। আপনি কিভাবে দেখছেন? আসলে যেটা প্রথম দিকে মনে হচ্ছিল যে অন্তর্বর্তী সরকার যে 5 আগস্টের পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ যখন ক্ষমতাচ্যুত হলো, তারপরে অন্তর্বর্তী সরকার মনে হচ্ছিল যে নির্বাচনটা হয়তো বিলম্বিত হবে। কিন্তু যে কোনো কারণেই হোক, সরকার ব্যবস্থাপনা বা সরকার পরিচালনায় এক ধরনের ঘাটতি আসার পরপরই কিন্তু নির্বাচনটা খুব দ্রুত সময়ের মধ্যে চলে আসছে এবং বারবার চাপ তৈরি হচ্ছিল নির্বাচন নিয়ে। এবং প্রথম এইটা উত্থাপন করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, যে 18 মাসের মধ্যে একটি নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে তিনি বলেছিলেন যে সহায়তা করবেন, সরকারকে সব ধরনের সহায়তা করবেন, যদিও তিনি নির্বাচনের কোনো সময়ের কথা উল্লেখ করেন নাই। মূলত তখন থেকেই কিন্তু এই শব্দটা শুরু হয়েছে যে কবে নির্বাচন হবে। এর মধ্যে বিএনপিও এক ধরনের চাপ তৈরি করতেছিল, যদিও অন্যান্য রাজনৈতিক দল, জামাত ইসলাম সহ আরও বেশ কিছু রাজনৈতিক দল কিন্তু নির্বাচন নিয়ে কোনো কথা বলছিল না। বিশেষ করে ছাত্ররাও চাচ্ছিল যে সংস্কার বা অনেক কাজ হবে, এবং তারা কিন্তু সুস্পষ্ট বলেছে যে তাদের থেকে একটা ধারণা তৈরি হচ্ছিল যে নির্বাচনটা বিলম্বিত হবে, অনেক বিলম্বিত হবে। কিন্তু শেষ পর্যন্ত যে কোনো কারণেই হোক, সেই পরিস্থিতি পর্যবেক্ষণ করে হয়তো প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে ডিসেম্বরের মধ্যে, 2025 সালের ডিসেম্বর অথবা 26 সালের জুনের মধ্যে তিনি একটি নির্বাচন দিবেন, এবং এটা নিয়ে কথা হচ্ছে। কিন্তু হঠাৎ করে এটি বিএনপি চাচ্ছে আরও এগিয়ে নিয়ে আসার জন্য, অর্থাৎ এই বছরের মধ্যবর্তী অর্থাৎ জুলাই আগস্টের মধ্যে তারা একটা নির্বাচন চাচ্ছেন। এর পেছনে আসলে কেন কারণ, সেটা হচ্ছে যে বিএনপির মধ্যে এক ধরনের শঙ্কা আছে যে যদি নির্বাচন যত বিলম্বিত হবে, তাদের নেতাকর্মীরা কিন্তু আপনি জানেন যে বিভিন্ন জায়গায় বলা যায় চাঁদাবাজির সঙ্গে যুক্ত হয়ে গেছেন, সংঘর্ষের সাথে সংঘর্ষ হচ্ছে তাদের মধ্যে। ইভেন বিএনপি জামাতের মধ্যে সংঘর্ষ তৈরি হয়েছে। বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের যেভাবে দমন করার চেষ্টা করা হচ্ছিল, যেন তারা কোনো ধরনের খারাপ কাজের সাথে যুক্ত না হয়, মানুষ যেন তাদের প্রতি বিরক্ত না হন, সেই জায়গাটাতে কিন্তু বিএনপি ধরে রাখতে পারেন নাই। তাদের সব জায়গার দখল, চাঁদাবাজি সবকিছু নিয়ন্ত্রণ অনেকটা স্থানীয় বিএনপি নিয়ে নিয়েছে। কেন্দ্র অনেক চেষ্টা করে সেটাই করতে পারেন নাই। জামাতের সঙ্গে দূরত্ব তাদের বাড়ছে, এবং এটা কিন্তু এক ধরনের সাংঘর্ষিক অবস্থার দিকে চলে যাচ্ছে। ফলে বিএনপি মনে করছেন যে যত দ্রুত নির্বাচন হয়, তত এই শঙ্কাগুলো থেকে বা এই সমস্যাগুলো থেকে তারা বেরিতে পারবেন। পাশাপাশি তাদের কাছে বড় সন্দেহের অবস্থা তৈরি করেছে এইখানে যে আপনি জানেন যে সংস্কার নিয়ে কথা হচ্ছে। তো সংস্কারটা এমন ভাস্ট অর্থে সংস্কার নিয়ে সরকার কাজ করছে, যেটা আসলে বাস্তবায়ন করে সব কিছু করে একটা নির্বাচনের দিকে যেতে গেলে এটা আসলে লম্বা সময়ের ব্যাপার। এর মধ্যেই আবার সংস্কারের এই যে আলোচনার মধ্যেই কিন্তু প্রধান উপদেষ্টা সেদিন নরওয়ের রাষ্ট্রদূতকে জানালেন যে তিনি প্রথম দিকে ইসের নির্বাচন করতে চান, স্থানীয় সরকার নির্বাচন করতে চান। এখন স্থানীয় সরকার নির্বাচনে প্রায় 6,500 প্রতিষ্ঠান রয়েছে, যেটি আপনি ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ সব বিভিন্ন যে এইগুলা ধাপে ধাপে এই নির্বাচনগুলো হতে হয়। এটা করতে গেলে তো আরো অনেক লম্বা সময় চলে যাবে। তাহলে সেইখানে আপনার 1 মিনিট আমি নেব যে নিউজ সম্পাদক নুরুল কবির উনি এক টিভি অনুষ্ঠানে বলছিলেন যে উনি যখন প্রধান উপদেষ্টা সাক্ষাৎকার নেন, সাক্ষাৎকার বা তার সঙ্গে কথাবার্তা থেকে উনি বলছেন যে তার এই প্রত্যয় জন্মেছে যে ডক্টর ইউনূস নির্দিষ্ট সময়ের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে চলে যেতে চান। এটা তিনি গভীরভাবে বিশ্বাস করেন। না, আমার কাছে মনে হচ্ছে যে নুরুল কবির একজন অসম্ভব বর্ষিয়ান এবং মেধাসম্পন্ন সাংবাদিক, কোনো সন্দেহ নাই। তিনি যে অ্যানালিসিসটা করেছেন যে এই মুহূর্তে সরকারের আসলে যে অবস্থা, দেখেন সরকারের উপরে নানা ধরনের চাপ তৈরি হয়েছে, নিজেদের মধ্যে চাপ, এবং সরকার শুরুতেই এসে বিশেষ করে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিয়ে এক ধরনের গোলমেলে একটা অবস্থা তৈরি করে ফেলছে।
অবসর থেকে নিয়ে আসতে হচ্ছে, তাদের বেতন বাড়ানোর কথা তারা ঘোষণা করেছেন, এর মধ্যে কর বাড়ানো হচ্ছে। তো দেখা যাচ্ছে যে তারপর পাশাপাশি ডক্টর ইউনূসের একটা কর্মকূপের ঘটনা ঘটছে। সবকিছু মিলায় কিন্তু সরকারও এক ধরনের নিজেদের মধ্যে চাপে আছে এবং এই পরিস্থিতিটি থেকে উত্তরণের আদৌ কোনো উপায় তাদের সামনে আছে কিনা তারা মনে করছেন না। তো ইউনূস যেটি তিনি বলেছেন, ইউনূস হয়তো মনে করতে পারেন যে তিনি নির্বাচন দিয়ে যাবে, কিন্তু যেহেতু এখানের মূল এবার যদি বলি যে আওয়ামী লীগ যেহেতু পলাতক, সবাই পলাতক, ওই অর্থে তারা মাঠে নাই, তাহলে মূল রাজনীতির মূল জায়গায় কিন্তু আছে, চালিকা শক্তি হিসেবে আছে কিন্তু বিএনপি। ফলে বিএনপির যে সন্দেহ শঙ্কা এটা গুরুত্বপূর্ণ, এবং বিএনপি এই সন্দেহ শঙ্কা থেকেই মনে করছে যে ওকে, অন্তর্বর্তী সরকার যদি না থেকে যদি অন্য কোনো পরিস্থিতি তৈরি হয়, যদি যত বেশি বিলম্বিত হবে তত তো নানা ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার সুযোগ তৈরি হতে পারে, ঘোরাতে হতে পারে, অন্য কোনো কিছু হতে পারে। তো তখন তো নির্বাচন আরো বিলম্বিত হবে। এই জন্যই বিএনপি মনে করছে যে অ্যাজ সুন অ্যাজ পসিবল নির্বাচন হলেই একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা যাওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর আগে আপনি একটা কথা বলছিলেন যে বিভিন্ন সংস্কার কমিশন, একাধিক প্রায় 11টি সংস্কার কমিশন করা হয়েছে। এর মধ্যে কিন্তু আজ দুটি প্রধান পত্রিকায় আপনার যে সংবিধান সংস্কার কমিশন, যে কমিশন গঠন করা হয়েছে, তাদের এই নির্বাচন কেন্দ্রিক একটা মানে সিদ্ধান্ত বা তাদের যে সুপারিশ হতে পারে, যে সেই সুপারিশ নিয়ে কিন্তু কিছু বিষয় আসছে, যেখানে আসছে যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, সে জাতীয় সংসদের নিম্ন কক্ষে 400 আসন, সেখানে 100 আসন নারী আসন থাকবে, যেটা সরাসরি নির্বাচন হবে, 105টি আসন থাকবে উচ্চ কক্ষে, এরকম অনেক বিষয় আসছে। তো এই বিষয়টা হঠাৎ করে সামনে এসে কি পুরো বিষয়টা কি আরো ঘোলাটে করে দিল, নাকি বিস্তারিত? বললাম যে এটাই হচ্ছে যে আমি যদি রাজনৈতিক দলগুলোর সন্দেহ শঙ্কার কথা বলি, যে আপনি যদি এখন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এটা কিন্তু সবার চাওয়া হতে পারে, এটা দলগুলোও চাচ্ছে, কিন্তু সেখানে তাদের মধ্যেও আছে। এখন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করতে গিয়ে তারা যে একটা কাজ করতে যাচ্ছেন যে 400 সংসদীয় আসন হবে এবং সরাসরি নির্বাচন হবে। এটি করতে যদি যায়, এটা দুভাবে হতে পারে। এক, যে প্রতি 3টা আসনের জন্য একজন নারী, সেইভাবে যদি সেই নারী সেখানে সরাসরি নির্বাচিত হন, তাহলে কিন্তু তার কোনো আসন থাকে না। ফলে যে পরিস্থিতিতে সংরক্ষিত আসন হয় একই রকমই হবে। নারীর যে ক্ষমতায়ন বা যে চিন্তা করা হচ্ছে, সেটা উল্টা একজন নারী নির্বাচন করতে গেলে তার প্রচুর খরচ হবে, 3টা আসনে এবং ভোটার অনুপাতে তিনি ব্যয় করতে পারবেন 25 লাখ টাকা ব্যয় করা, সেখানে তার হয়ে যাবে 75 লাখ টাকার উপরে। তারপরে হচ্ছে যে বিশাল জায়গায় তার প্রচারণার জন্য তার জন্য এটা সংকট তৈরি হবে। তারপরে এত কিছুর পরেও কিন্তু তার কোনো নির্বাচনী আসন নাই, যে সেই অনুযায়ী তার সেই গুরুত্বের জায়গাটা কিন্তু থাকছে না। ফলে ওইটা হলে কিন্তু সেটা হবে গতানুগতিক। এখন যদি এইটা হয় যে 400 আসনই করা হবে এবং একবার প্রতি 5 বছর পর্যায়ে যে ভোটটা হয়, বা 4 বছর পরে হয়তো সামনে সেরকম একটা চিন্তা ভাবনা হচ্ছে, তো 4 বছর পরে যদি ভোট হয়, তাহলে এইবার 100 আসনে নারী, সেটা 1 থেকে 100 হতে পারে। এরপরে একের পরে 5 হতে পারে, এইভাবে ভাগ ভাগ করে করে তারা হয়তো এইভাবে একটা চিন্তা ভাবনা যদি করে থাকেন, তাহলে তো আপনার ডিমার্কেশন হবে বড় বিষয়। এবং সেই কাজ 400 আসনে এটাকে ভাগ করে এনে যদি করতে হয়, তাহলে সেটা একটা বিশাল লম্বা সময়ের ব্যাপার। এবং এটি নিয়ে আপনি জানেন যে ডিমার্কেশনে অনেক মামলা হয়, এটা নিয়ে ঝামেলা তৈরি হয়, অনেক কিছু হয়। এটি আসলে সামাল দেওয়ার মতো এই অল্প সময়ের মধ্যে এই পরিস্থিতিটা আসলে না, সেটি একটা সন্দেহের কারণ তৈরি করতে পারে। মানে এইখানে যদি একটু বলি যে মির্জা ফখরুলকে একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে স্থানীয় সরকার নির্বাচন আগে না জাতীয় সরকার, উনি কিন্তু বলেছেন যে আমরা স্পষ্ট বলছি যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন কোনোভাবেই হতে পারে না, প্রশ্নই ওঠে না। সেই জায়গায় যদি আবার এই নতুন করে নতুন ব্যবস্থার মধ্যে যদি নির্বাচন করতে হয়, তাহলে তো সময় আরো প্রলম্বিত। আমি যেটা বলছিলাম যে স্থানীয় সরকার নির্বাচন যদি এখন থেকে শুরু করা, অর্থাৎ মার্চে ভোটার তালিকাটা আপনার হালনাগাদ হবে, এটা হচ্ছে আইন অনুযায়ী যেটা হয় মার্চের 2 তারিখে। তো তারপর থেকে যদি আপনি ইলেকশন করতে চান, তাহলে তো আপনার স্থানীয় সরকার নির্বাচন শেষ করতেই আপনার আগামী বছর জুন চলে আসবে। সব উপজেলা, ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, তারপরে আপনার সিটি কর্পোরেশন, সবগুলো শেষ করতেই এত সময় লেগে যাবে। তো তারপরে একটা নির্দিষ্ট সময় গ্যাপ দিয়ে তো আপনার জাতীয় নির্বাচন হতে হবে। ফলে তখন কি হবে, তা এর মধ্যে আবার কিন্তু আগামী বছরই যখন আসবে, তখন কিন্তু আবার নির্বাচন ভোটার তালিকা হালনাগাদের আর একটা টাইম চলে আসবে, টেনর চলে আসবে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত চলে আসবে। ফলে তাতে কিন্তু একদম সুস্পষ্ট যে নির্বাচনের যে জুনের কথা বলা হচ্ছে 26-এর, সেটিও আসলে প্রলম্বিত হতে পারে, যে এটি ডিসেম্বরের দিকে চলে যেতে পারে, বা আরো দেরিও, আরো সংস্কার যুক্ত হবে অনেক কিছুতে। তো পরিস্থিতির বিবেচনা করে বিএনপি মনে করছে যে এটা নির্বাচন যত দ্রুত হবে তত
সবার জন্যই ভালো, কারণ এক দেশ তো ঠিকমতো রান করছে না, এটা তো সবাই বলছেন যে উপদেষ্টারা ঠিকমতো কাজ করতে পারছেন না। তারা কোন বিবেচনায় কর ধার্য করলেন এটাই এখনো পর্যন্ত কেউ বুঝতে পারছেন না, যে কেন হঠাৎ করে এসে তার কেন ভ্যাট বেড়ে গেল 200% থেকে 300%, ভ্যাট বাড়ার কি কারণ, মানে এই সরকারের কি দায় ভ্যাট বাড়ানোর, এটা কিন্তু কেউ অনুধাবনই করতে পারছে না। পাশাপাশি সেই টাকা ছাপানো চলতেছে, ব্যাংকিং সংকটগুলো রয়ে গেছে, চাঁদাবাজি একই রকম ধরে চলছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি উত্তরণ হয়নি, যেভাবে ভেঙে পড়ছিল সেটা থেকে যে খুব একটা উত্তরণ হয়েছে তা কিন্তু না। ফলে সব কিছু মিলিয়ে একটা রাজনৈতিক সরকার দরকার। এবং আপনি কিন্তু দেখছেন যে পাশাপাশি ভারতের যিনি সেনাপ্রধান তিনিও কিন্তু বলেছেন যে সরকারের যে তাদের সাথে যে সম্পর্কে টানাপোড়েন এটি আসলে নির্বাচিত সরকার আসলে এটি কেটে যাবে বলে তারা মনে করছেন। ফলে তাদের দিক থেকেও কিন্তু একটা জিওপলিটিক্যালি আমরা যদি দেখি, ভারত মানে হচ্ছে যে কিছুটা তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রও টাই থাকে, তো জিওপলিটিক্যালিও কিন্তু সবাই চাচ্ছে একটা ইলেকশন। সেইখানেই আমার মনে হয় যে বিএনপি চাপ তৈরি করতে চাচ্ছে, এই পরিস্থিতির মধ্যে যত দ্রুত নির্বাচনটা নিয়ে আসা যায় তাদের জন্য। হ্যাঁ, এর মধ্যে আবার উচ্চকক্ষের বিষয়টি আসছে। হ্যাঁ, উচ্চকক্ষের বিষয়টি আসছে যে 105 সদস্যের উচ্চকক্ষ হবে। তো 105 সদস্যের প্রপোর্শন অনুযায়ী নির্বাচন হবে, যে ওই ভোটে যতগুলো দল অংশগ্রহণ করবে, অর্থাৎ যদি প্রতি 1% ভোটের জন্য একটি আসন হবে, অর্থাৎ যে দল যত পার্সেন্ট ভোট পাবে উচ্চকক্ষে তাদের সেই পরিমাণ সদস্য থাকবে। আর 5 জন সদস্য থাকবে রাষ্ট্রপতির হাতে, যেটা সব জায়গাতে থাকে, হয়তো নির্গোষ্ঠী থেকে আসবে বা পিছিয়ে পড়া কোনো জনগোষ্ঠীর কোনো ব্যক্তি রাষ্ট্রপতি সরাসরি নিয়োগ দেবেন। তো এটি আমি বলি যে 2 কক্ষ বিশিষ্ট ভালো, কিন্তু 2 কক্ষ বিশিষ্ট করতে গিয়ে যদি এখন 400 করতে হয় তাহলে কিন্তু পরিস্থিতি একটু অন্যরকম হবে, সেটা আসলে কঠিন হবে। কিন্তু এমনিতে 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট থাকাটা ভালো, তাতে আসলে চেক অ্যান্ড ব্যালেন্স থাকে। তবে একটু অদ্ভুত যে আমাদের 2 কক্ষ বিশিষ্টর এটা হচ্ছে যে অন্য জায়গার নেচারটা হচ্ছে এই যে নিম্নকক্ষ মেয়াদ শেষ হয়ে গেলে উচ্চকক্ষ থাকে, উচ্চকক্ষর মেয়াদ শেষ হলে নিম্নকক্ষ থাকছে, কিন্তু আমাদের এখানে কিন্তু দুটো একই সঙ্গে হচ্ছে এবং একই সঙ্গেই শেষ হয়ে যাবে। তবে এর পেছনে একটা কারণ আছে, আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় যদি নির্বাচন হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকার আসলে তো কোনো সংসদই থাকবে না। মানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসলে ধরুন সারা দুনিয়াতে যে আপনি বলছিলেন যে উচ্চকক্ষের বিষয়টি হলো যে একটা চেক অ্যান্ড ব্যালেন্স প্লাস হচ্ছে কখনোই কোনোভাবে আইনসভা রদ হবে না। কিন্তু আমি তো আইনসভা রদ করতে চাই, মানে আমাদের আইন অনুযায়ী আইনসভা বলে কিছু থাকবে না, একটা নিরপেক্ষ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ভোট হবে। আমি যদি পাশে ভারতের উদাহরণ দেই, তাহলে ভারতে প্রতি 2 বছর পর পর উচ্চকক্ষ রাজ্যসভা নির্বাচন হয়, 1/3 প্রতি বছর, এবং তাদের টেনিওর কিন্তু 5 বছর না, লোকসভায় 5 বছর হলেও এখানে কিন্তু 6 বছর। ঠিক একইভাবে যদি মার্কিন সিনেটে দেখেন, মার্কিন সিনেট এবং মার্কিন যেটা প্রতিনিধি পরিষদের মেয়াদ কিন্তু 4 বছর, কিন্তু সেইখানে কিন্তু মার্কিন সিনেটে যারা আসেন তাদের মেয়াদ কিন্তু 6 বছর, প্রতি 2 বছর পর পর 1/3 মানে আমরা বললাম যে ওইটাই চাই, যারা আইনসভা কখনো বিলুপ্ত হবে না, কোনো পরিস্থিতিতেই সংসদ সবসময়ের জন্য থাকবে, কেউ না কেউ কাজ করবে, কিন্তু আমাদের এখানে সম্ভবত সেটা হচ্ছে না। তার কারণ মাঝে আমাদের এই তত্ত্বাবধায়ক সরকারটা একটা ব্যবস্থা, সেটা হয়তো একটা চর্চার মাধ্যমে আমরা পাবো। কিন্তু এই যে আপনার উচ্চকক্ষের কি ধরেন 1% ভোট পেলেই কি, এইগুলো কিন্তু এখন ক্লিয়ার না যে 1% ভোট পেলেই কি সে একটি আসনে, সেই দল একটি আসনের অধিকারী হবে, নাকি নিউজিল্যান্ডে যেমন আছে, যে নিউজিল্যান্ডে এই প্রপোর্শনেট নির্বাচন ব্যবস্থা আছে, আপনার সেখানে কিন্তু 5%-এর কম ভোট পেলে কোনো দলকে কোনো আসন দেয়া হয় না। কিন্তু আমাদের এখানে আমার মনে হয় যে তাদের যে প্রপোর্শনের ভাগটা যেভাবে করছে বা অন্যান্য রাজনৈতিক দলগুলো একসময় যেভাবে বলছে, তাতে আসলে আপনি 1% হলেই 1%-এর জন্য এই হবে। কারণ আমাদের এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এর বাইরে হাত পাখা যেটি হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, এর বাইরে কোনো দলের আসলে ভোট নাই 1%-এর, সবার বাকি ভোট 1%-এর নিচে, এরাই একটু 1%। ফলে আপনি যদি বেশি দলের প্রতিনিধিত্ব চান যে সব জায়গায় থাকুক, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে থাকবেই 4-5টা। তারপরেও যদি আপনি আরো বাড়িয়ে দেন 5%, তাহলে হয়তো এখন এই মুহূর্তে যদি বলে আওয়ামী লীগ, বিএনপি, ম্যাক্সিমাম হলে জামাত ইসলামের 2-1 জন প্রতিনিধিত্ব তখন থাকতে পারবে, এর বাইরে কোনো দলেরই হয়তো আর প্রতিনিধিত্ব থাকবে মানে যেটা চাওয়া হচ্ছে সেটা হয়তো হবে না। কিন্তু আমার সঙ্গে যে যারা এই বিষয়ে খোঁজ খবর রাখেন তাদের কয়েকজনের কথা হচ্ছিল, তারা বলছিলেন যে যেহেতু পুরো বিষয়টা প্রশ্ন অনেক আছে, কিন্তু উত্তরটা জানা নেই, যে কারণে যেহেতু এটা খুবই গোপনীয়ভাবে করা হয়েছে এবং আগামীকাল এটা প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে, এখন সরকার সিদ্ধান্ত নেবে যে এটা প্রকাশ করবে কি করবে না, তারপরে হয়তো কিছুটা ক্লিয়ার হবে। আমার কাছে মনে হচ্ছে যে সরকার প্রকাশ করবে, কারণ হচ্ছে যে এটা নিয়ে যেহেতু মতামতের একটা ব্যাপার আছে, এটা নিয়ে আরো আলোচনার ব্যাপার আছে,
প্রকাশ করা ছাড়া আসলে মানুষ তাহলে জানবে কিভাবে কি হতে যাচ্ছে। সংবিধান সংশোধনের মতো এমন একটা বড় বিষয় কাউকে না জানিয়ে করাটা তো এর সঙ্গে তো আবার ওই যে নির্বাচন সংস্কার কমিশনের অনেক কিছু, এবং সেগুলো তো আপনার যুক্ত হবে, সংবিধানে অনেক কিছু যুক্ত হবে। মানে নির্বাচন সংস্কারের যদি প্রসঙ্গ আসে অনেক ব্যাপারে, তাহলে কিন্তু আপনার সেটাও কিন্তু সংবিধানে যুক্ত হতে হবে কোনো কোনো জায়গাতে এসে। যেমন ডিমার্কেশন বিষয়টা কিন্তু সাংবিধানিক, সেটি কিন্তু আবার ইলেকশন কমিশনও দেখা যাবে যে সেই সংস্কার কমিশনও হয়তো এই রিলেটেড কোনো প্রস্তাব দিতে পারে। ফলে সব সংস্কার কমিশনের প্রস্তাবের দেখা যাবে কোনো কোনো কারণে কিন্তু সংবিধানে পরিবর্তন আনতে হবে। ফলে পুরোটা আলোচনা করে এক জায়গায় এসে ঠিক করা এটা খুব সহজ কাজ না, এটা লম্বা সময়ের ব্যাপার। আমার শেষ প্রশ্ন, যে এই যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বা যেটাই বলি না কেন, যে এই যে ব্যবস্থা, এই ব্যবস্থায় কি আগামী মানে যে সামনে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেটি কি এই ফরম্যাটে করা সম্ভব? যদি বিএনপির যে আমি যদি বলি সবচেয়ে বড় দল বিএনপি যদি যে দাবি করছে যে মিডে নির্বাচন অর্থাৎ জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন যদি চায় এবছরে, তাহলে এটি সম্ভব না। এটি তাহলে একটা আমরা যেটা বাংলায় বলি বেড়াছাড়া অবস্থা তৈরি করবে আর কি। আর তাহলে বর্তমানে এক্সিস্টিং যে ব্যবস্থা আছে তার মধ্যে দিয়ে তখন করতে হবে। তবে যদি ডিসেম্বরে নির্বাচন হয় কিছু কিছু জায়গা হয়তো চেঞ্জ আনতে পারবে। তবে ডিমার্কেশনের মতো বিষয়ে চেঞ্জ আনতে গেলে মানে 400 অর্থাৎ আরও আসন বাড়া, এটি সম্ভব হবে বলে আমার মনে হচ্ছে না। এই জায়গাতে আমি যতটুকু দেখেছি ইলেকশন কমিশনের কাছ থেকে দেখেছি, তাতে আসলে অনেক লম্বা সময়ের ব্যাপার এবং এটা খুব জটিল একটা ব্যাপার। আর যদি আরও বেশি সংস্কার চায়, যেমন পুলিশের জনপ্রশাসনের সহ বিভিন্ন জায়গায় যে সংস্কারের কথা বলা হচ্ছে, এই গণমাধ্যম সংস্কার কমিশনও করছে, তারা আসলে কি করছে যদি আমি সেটা জানি না, বা তারা আসলে সংস্কার বলতে কি বুঝায় সেটাও আমি বুঝতে পারি না ভালো করে। পুলিশ সংস্কার কমিশনের রিপোর্টও দিবে, জনপ্রশাসনটা পরে দিবে, আরো 15 দিন পরে হয়তো দিবে। তো সবকিছু মিলায় যখন সংস্কারের কথা আপনি আসবেন, যেভাবে সংস্কার নিয়ে কাজ করছে তাতে প্রত্যেকটা সংস্কারের সঙ্গে আলটিমেট দেখা যাবে সাংবিধানিক কোনো না কোনো কনফ্লিক্ট তৈরি হবে, এবং সেটা দূর করতে হলে সংবিধানে একসাথে আনতে গেলে তো সেটা একটা বড় চেঞ্জ, অনেকটা বলা যায় যে সংবিধান পুনর্লিখনের মতো একটা ব্যাপারে কমিটিও তো তৈরি করেছেন, যেটা চেয়ারম্যান হচ্ছেন ডক্টর ইউনূস এবং ভাইস চেয়ারম্যান হচ্ছেন ডক্টর আলী রিয়াজ। এখন যেটা হবে যে আপনি কমিশন যখন রিপোর্ট দিবে, তারপরে আপনি সংবিধানের এত বড় পরিবর্তনে যখন আনবেন, শুধু তো সেগুলো না, এরপরে ছাত্রদের ঘোষণাপত্র থাকবে, আর অনেক বিষয়গুলো থাকবে। এটা সংবিধানের মূলনীতি কী হবে সেটা বলা হচ্ছে। 72 সংবিধানকে প্রায় অ্যাভয়েড করে যাওয়ার একটা চিন্তাভাবনা চলা হচ্ছে, যে যদি সংস্কারও হয় তাহলেও দেখা যাবে যে অনেক বৃহৎ অংশ বাতিল করে দেওয়ার তাদের এক ধরনের চিন্তাভাবনা আছে। তো সেগুলো কিভাবে হবে, সেটা আসলে হলে টিকবে কিনা, অনেক প্রশ্ন তো অনেক কিছু থাকে। তো সেই প্রশ্নগুলো সমাধান করে একটা জায়গায় এসে করতে গেলে এটা কিন্তু এক ধরনের বলা যায় গণভোটেরও একটা দরকার আছে, যে মানুষ আসলে কি মনে করে। কারণ আমি হুট করে একটা আসলাম করলাম এবং কেউ কোনো রায় দিল না, বিষয়টা কিন্তু সেখানে যায় না। ফলে আমার মনে হয় যে সরকারের সংস্কারের যে পূর্ণাঙ্গ সেটা করতে গেলে নির্বাচন 1.5 বছরের আগে কোনোভাবেই সম্ভব না। এবং যদি খুব এখন যে এক্সিস্টিং ব্যবস্থা তার মধ্যে যদি নির্বাচন করে, সেটি আসলে জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন সম্ভব, কারণ আপনার মার্চে আপনার ভোটার তালিকা হয়ে যাচ্ছে, আমাদের হাতে আসলে আর কোনো কাজ থাকে না। ধন্যবাদ তানভীর সোহেল। আমরা অনেক কিছুই শুনলাম তানভীর সোহেলের কাছ থেকে। আমাদের দেখা হবে আবার পরের পর্বে, ততক্ষণ ভালো থাকুন।